রাত তখন গভীর। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। দাওয়ায় হ্যারিকেন জ্বলছে, শিখা কিন্তু নড়ছে না। বাতাস নেই, গাছের পাতাও নেই, পুকুরের ডাকও নেই। শুধু একটা সুর আছে, কোথা থেকে ভেসে আসছে তা বোঝা যাচ্ছে না। কথা নেই, শুধুই সুর। কিন্তু সেই সুরে এমন একটা টান, যেন বুকের ভেতর থেকে কেউ হাত দিয়ে ধরে টানছে। আস্তে, অসম্ভব আস্তে। গৌরের ঘুম ভেঙে গেল। সে উঠে বসে, চোখ খোলে না। শুনে সুরটা আসছে, আসছে পেছনের দিক থেকে, পুকুরের দিক থেকে। কয়েকদিন ধরে সুরটাও শুনছে। শব্দটা শুনলে চোখ দুটো ওর ঢুলু ঢুলু হয়ে যায়, মাথা গুলিয়ে যায় কেমন। কিন্তু বাকি কেউ শুনতে পায় না। প্রথম প্রথম গৌরের অদ্ভুত লাগতো, কিন্তু এখন আর লাগে না। সুরটা শুধুই ওর নিজের, শুধু ওর। ভাবতে ভালো লাগে, নেশাটা আরো জোরদার হয়। সুরের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে ইচ্ছে হয়। গৌরের পা মেঝেতে পড়ে। ঘরের মধ্যে সে হাঁটতে শুরু করে। নিজের অজান্তেই দরজা খুলে বাইরে বেরোয় সে। ঘরের কেউ টের পায় না, এমনকি সে নিজেও না। আপাতত সে এখন সেই সুরের মধ্যে ভেসে আছে, ভেসে চলেছে অনন্ত কোনো জগতের সন্ধানে। পুকুরের ধারে রাত আরো গাঢ়, চাঁদ নেই, কিন্তু জল অন্ধকার নয়। জলের ভেতরে একটা আলো, নীলাভ আর ঝাপসা। সেই আলোয় কিছু একটা নড়ছে, উঠে আসছে। গৌর পাড়ে দাঁড়িয়ে থাকে। সে আসে, পুকুরের জলের উপর দিয়ে হেঁটে আসে সে। পা ভেজে না, মুখ সেই একই, যে মুখ গৌর নেশার মধ্যেও ভুলতে পারেনি। নেশার ঘোরেও সেই সুরের মধ্যেই তো তাকেই অনুভব করেছিল। নরম উষ্ণতায় ডুবে যাচ্ছিল। এখনো এতদিন জলে ভিজেও সে অসম্ভব সুন্দর, আগের মতোই। শুধু সেই সৌন্দর্যে এখন কোনো উষ্ণতা নেই। যা আছে সেটা ঠান্ডা, নিষ্ঠুর। গৌরের চোখ কপালে। সে দেখে, দেখার সাথে সাথে বোঝে এ স্বপ্ন নয়। পা সরে না, গলা থেকে কোনো শব্দ বের হয় না, শুধু চোখে আতঙ্ক। কিন্তু মেয়েটা থামে না। পরদিন ভোরে কেউ একজন পুকুর পাড়ে একজোড়া জুতো পরে থাকতে দেখল। তবে জলে কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। জল সবুজ, সাদা আকাশের ছায়া পড়েছে উপরে। কোথাও কোনো লালের চিহ্নটুকু নেই। বিকেল ফুরিয়ে আসছে। তারানাথের বারান্দায় তখনও রোদ, কিন্তু সেই রোদে উত্তাপ নেই। শুধু একটা লালচে গরম হলুদ আলো, যেন কেউ পুরনো কাঁচের ভেতর দিয়ে দিনটাকে দেখছে। রাস্তায় ফেরিওয়ালার ডাক ক্রমশ দূরে সরে যাচ্ছে। পাড়ার ছেলেরা ফুটবল ক্রিকেট গুটিয়ে ঘরে ফিরছে। তারানাথ বারান্দার চেয়ারে বসে একটি চিঠি পড়ছেন। বিভূতি আর কিশোরী যখন গেটের শিকল তুলল, তখন তারানাথ মাথা নিচু করে মনোযোগ দিয়ে কাগজটা দেখছিলেন, যেন প্রথমবার পড়ছেন। কিন্তু কাগজের ভাঁজগুলো দেখলেই বোঝা যাচ্ছিল চিঠিটা আজ একবার খোলা হয়নি, বহুবার। বিভূতি উঠে এসে পাশের চেয়ারে বসল।
কিশোরী রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। তারানাথ চিঠি থেকে চোখ তুললেন না। কিছুক্ষণ চুপচাপ কাটল। রাস্তার আলো জ্বলে উঠল একটা, তারপর আর একটা। বিভূতি জিজ্ঞাসা করল, কার চিঠি? তারানাথ এবার চোখ তুললেন। চিঠিটা ভাঁজ করলেন আস্তে, যত্ন করে, যেন কাগজটা ভঙ্গুর। বললেন, নীলকণ্ঠের। দুজনেই সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল। পুরনো পরিচয়। একটু থামলেন। নারায়ণপুরের মজুমদার বংশ, নীলকণ্ঠ মজুমদার। কিশোরী ভ্রু কুঁচকে বলল, কি লিখেছেন? তারানাথ চিঠিটা পকেটে রাখলেন, তারপর বললেন, বলেছে পরিবারে বিপদ নেমেছে, একবার আসতে। শুধু এটুকু? তারানাথ দুজনের দিকে কাগজটা এগিয়ে দিলেন। অতি সংক্ষিপ্ত চিঠি। কিশোরীর কপালে ভাঁজ পড়ল। শেষে লিখেছে, তারানাথ, তুমি একবার আমার কাছে ঋণী ছিলে, সেই ঋণ মনে আছে কি? বিভূতি একটু সরে বসল, চেয়ারে হেলান দিল, বলল, কি ঋণ? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরে একটা কাক ডাকল একবার, তারপর আর নয়। আকাশের রং বদলাচ্ছে পশ্চিমে, কমলা থেকে ধূসর হয়ে আসছে। বছর 25 আগে আমি তখন একটা কাজে নারায়ণপুরে গিয়েছিলাম। সেখানে নীলকণ্ঠের সঙ্গে আলাপ। থামলেন, দূরে রাস্তার দিকে তাকালেন। সদ্য বিয়ে হয়েছে তার, আর সদ্য বাবা হয়েছে, কিন্তু তার স্ত্রী প্রসবের পর থেকে ঠিক নেই। জ্বর যাচ্ছে না, অজ্ঞান হচ্ছে, আর চোখে অদ্ভুত দৃষ্টি। ডাক্তার এসে বলে গেছে আর বেশিক্ষণ নেই। বিভূতি বলল, তারপর? আমি 3 দিন থাকলাম। তান্ত্রিক মানুষ, বুঝলাম এটা শুধু শরীরের রোগ নয়। 4র্থ দিন ভোরে মেয়েটা উঠে বসল। কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা বলি, কি হয়েছিল তার? তারানাথ একবার কিশোরীর দিকে তাকালেন, তারপর বললেন, সেটা এখন বলার নয়। কিশোরী আর জিজ্ঞেস করল না। তারানাথ যখনই এই সুরে বললেন, তখন জিজ্ঞেস করা যায় না, সেটা সে বুঝতে শিখে গেছে। তারানাথ বললেন, কিন্তু তারপর আমি নিজে একটা বিপদে পড়লাম। ওই অঞ্চলে একদল সাধক এসে আস্তানা করেছিল। আমিও তাদের দলে গিয়ে পড়েছিলাম স্বভাব মতো। সেই দলের এক ছোকরা সাধু গ্রামের একটি মেয়ের সর্বনাশ করে। তারপর গ্রামের লোকেরা সেই সাধু সহ দলের অনেককে স্রেফ পিটিয়ে মেরেছিল। নীলকণ্ঠবাবুর হস্তক্ষেপে আমি আর ওই দলের পাণ্ডা, আমার অন্যতম গুরু ক্ষেত্রনাথ স্বামী বেঁচে গিয়েছিলেন। অনেক নির্দোষী মারা গিয়েছিল, অনেকে আহতও হয়েছিল, কিন্তু আমরা কিছু করতে পারিনি। কিন্তু তবু নিজেরা যে বেঁচে গিয়েছিলাম সে ওরই দান। আমি এই ঋণ শোধ করতে চেয়েছিলাম, কিন্তু সে ঋণ নীলকণ্ঠ আমাকে ফিরিয়ে দিয়েছিল। শুধু ওখান থেকে চলে যাওয়ার দিন আমার হাত ধরে বলেছিল, যেদিন ডাকবো আসবে। আমি বলেছিলাম, নিশ্চয়ই আসবো। একটু থামলেন। বছর 25 ধরে সে একবারও ডাকেনি, কিন্তু আজ ডেকেছে। আমার বর্তমান আস্তানার খবর সংগ্রহ করে যখন এই চিঠি পাঠিয়েছে। রাস্তায় কেউ একজন সাইকেল চালিয়ে গেল। ঘন্টা বাজাচ্ছিল, শব্দটা দূরে মিলিয়ে গেল। বিভূতি বলল, কিন্তু বিপদটা কি? চিঠিতে কিছুই তো বলেননি দেখছি। সেটা গিয়ে জানবো। মানে আপনি তবে যাবেন? কিন্তু এই বয়সে এতখানি রাস্তা। তারানাথ এবার বিভূতির দিকে ফিরলেন, মুখে একটু অদ্ভুত ভাব, যেন প্রশ্নটা আশা করেননি। বললেন, সে চিঠি লিখলো আর আমি জানবো না?
সেটা আমার পক্ষে সম্ভব না। বয়সকালে তো অনেক কষ্ট করেছি, এই বয়সে সামান্য যাতায়াতের ধকল আমি আর সামলাতে পারবো না। কিশোরী বলল, মজুমদার বংশ বললেন? নারায়ণপুরের জমিদার ওরা? হ্যাঁ, পুরনো পরিবার। নীলকণ্ঠের বাবা হরিহর মজুমদার হচ্ছেন পরিবারের কর্তা। পুরনো ধাঁচের মানুষ, তবে অত্যন্ত অহংকারী। কিন্তু নীলকণ্ঠ নিজে তার মতো নয়, সে শান্ত, বুদ্ধিমান। আচ্ছা বলি, পরিবারে আর কে আছে? হরিহর বাবুর 3 ছেলে, আদিনাথ, নীলকণ্ঠ আর মহেশ। আদিনাথের সম্ভবত এক ছেলে আর এক মেয়ে ছিল। নামটা নামটা ঠিক মনে পড়ছে না। নীলকণ্ঠের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে গিয়ে রাঘব। ওরই জন্মের পরপর আমি ওই গ্রামে গিয়ে হাজির হয়েছিলাম। একটু থামলেন। বাকিটা ওখানে গিয়েই জানবো। বিভূতি চেয়ার ছেড়ে উঠে রেলিংয়ে হাত রাখল, রাস্তার দিকে তাকালো, তারপর বলল, নারায়ণপুর কত দূর? বর্ধমানের দিকে ট্রেনে ওই ঘন্টা 3। আচ্ছা বলি, আমরাও তবে যাচ্ছি তো? তারানাথ এবার হালকাভাবে বললেন, সেটা তোমরা ঠিক করো। রাতে খাওয়ার পরে 3 জন আবার বারান্দায়। তারানাথ চা খাচ্ছিলেন। বিভূতি একসময় বলল, আচ্ছা, আপনি চিঠিটা কতবার পড়লেন বলুন তো? তারানাথ চায়ের কাপ নামালেন, বললেন, কেন বলো তো? আসার পর থেকে দেখছি 1 বার 2 বার 3 বার বারান্দায় একাই বসে বসে পড়ছেন। তারানাথ কিছু বললেন না। কিশোরী বলল, চিঠিতে কি এমন কিছু আছে যা বললেন না? তারানাথ একটু সময় নিয়ে তারপর বললেন, না, যা বলেছি তাই আছে। তোমরা তো দেখলেই, কিন্তু হাতের লেখা। এই বলে তারানাথ একটু থামলেন। নীলকণ্ঠকে 25 বছর আগে দেখেছিলাম। তখন সে তরুণ, হাতের লেখা মজবুত ছিল। এই চিঠির হাতের লেখা কাঁপা। বিভূতি বলল, বয়স হয়েছে হয়তো। হয়েছে, কিন্তু এটা বয়সের কাঁপুনি নয়, তারানাথ দূরে তাকালেন। ভয়ের কাঁপুনি। তাছাড়া পাতার মধ্যে আমি কালো ছায়া দেখেছি, খুব গাঢ়। একটা সামান্য কাগজে। রাস্তায় একটা কুকুর ডাকছিল অনেক দূরে। একটু পর সেটাও থেমে গেল। কিশোরী বলল, আচ্ছা বলি, কিন্তু আপনি কি কিছু অনুমান করেছেন নাকি? তারানাথ তাকালেন, তারপর বললেন, তান্ত্রিক মানুষ আমি, সারা জীবন অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেওছি, কিন্তু অনুমান করে সেটা মুখে বলার অভ্যাস নেই। যাব, দেখব, তারপর না হয় বলবো। কিশোরী চুপ। তারানাথ বললেন, কাল ভোরে ট্রেন যাবে? যাব। যাব। তারানাথ উঠলেন। চায়ের কাপ রেখে ভেতরে যাওয়ার আগে একবার ঘুরলেন, বললেন, সকাল সকাল উঠবে, ট্রেন মিস করলে পরেরটায় যেতে হবে, তখন কিন্তু বেলা হয়ে যাবে। বিভূতি আর কিশোরী কিছুক্ষণ বসে রইল। বাইরে ঠান্ডা হাওয়া উঠেছে। কিশোরী বলল, 25 বছর? মানুষটা 25 বছর ডাকেনি, খবর পর্যন্ত নেয়নি হয়তো। একবার চিঠি দিতেই উনি চলে যাচ্ছেন। বিভূতি বলল, সেই জন্যই তো উনি তারানাথ। এই বলি, বিপদটা কি হতে পারে বলো তো? বিভূতি বলল, জানি না, উনি যখন বললেন না, মানে এখনো বলার সময় হয়নি। কিশোরী মাথা নাড়ল। তারপর দুজনেই চুপ করে বসে রইল। রাত গভীর। রাস্তার আলোয় গাছের ছায়া লম্বা হয়ে পড়েছে পথের ওপর।
ট্রেনের চাকাগুলো একটা একঘেয়ে ছন্দ তুলে ছুটে চলেছে। জানালার বাইরে বসন্তের তপ্ত দুপুরের রুক্ষ মাঠ, মাঝে মাঝে দু একটা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে যেন মহাকালের সাক্ষী দিচ্ছে। বিভূতি জানালার কাছে কপাল ঠেকিয়ে বাইরে তাকিয়ে, তার চোখের সামনে দিয়ে দ্রুত বেগে সরে যাচ্ছে দিগন্ত জোড়া শূন্যতা। কিশোরী ট্রেনের সিটে আধশোয়া হয়ে একটা পুরনো ম্যাগাজিন উল্টাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছিল মন সেখানে নেই। বারবার সে আর চোখে তারানাথের দিকে তাকাচ্ছে। তারানাথ চুপ, তার কোলের ঝোলাটার উপর শান্তভাবে হাত দুটো রাখা, চোখ বোঝা, যেন ট্রেনের এই অবিশ্রাম শব্দের মাঝেই তিনি কোনো আদিম স্তব্ধতার খোঁজ করছেন। মুখাবয়ব শান্ত, কিন্তু কপালে দুশ্চিন্তার রেখাটা যেন ট্রেনের ঝনঝনানি বাড়ার সাথে সাথে আরো গভীর হচ্ছে। কিশোরী শেষমেশ ম্যাগাজিনটা বন্ধ করে সোজা হয়ে বসল। একটু ঝুঁকে নিচু গলায় বলল, যাচ্ছি তো ঠিকই, কিন্তু কি সমস্যায় যাচ্ছি সেটাই তো জানি না। এই বলি, আপনার মন কি বলছে ঠাকুরমশাই? তারানাথ চোখ না খুলে একটু হাসলেন। সেই হাসিটা ফিকে কিন্তু অত্যন্ত অর্থবহ। সব কিছুর উত্তর কি আগে থেকে জানলে চলে কিশোরী? অনেক সময় অজানা পথটাই বেশি কিছু শেখায়। তবে নীলকণ্ঠের মতো মানুষ যখন 25 বছর পর ডাক পাঠায়, তখন বুঝে নিতে হয় সেটা কোনো সামান্য সামাজিক নিমন্ত্রণ নয়। পুরনো বন্ধু ডেকেছে, চিঠিতে তার বিপদের গন্ধ স্পষ্ট। এইটুকু জেনে যাত্রা করাটাই তো মানুষের ধর্ম। বিভূতি এবার জানালার দিক থেকে মুখ ফেরালো। বিপদটা কি সাংসারিক হতে পারে না? সম্পত্তি নিয়ে বিবাদ কিংবা কোনো মামলা মোকদ্দমা? তারানাথ এবার চোখ মেললেন। তার সেই অন্তর্ভেদী চাউনি বিভূতির উপর স্থির হলো। নীলকণ্ঠের চিঠিটা কি তুমি পড়েছিলে বিভূতি? হাতের লেখার সেই কম্পনটা সম্পত্তি হারানোর ভয়ে হয় না। মানুষ যখন নিজের নিয়ন্ত্রণের বাইরের কোনো শক্তির মুখোমুখিতে দাঁড়ায়, তখনই তার কলম ওভাবে কাঁপে। তাছাড়া যে ছায়া আমি কাগজের ওপর দেখেছি, তা কেবল কালির নয়। কথাটা বলে তারানাথ আবার একটু চুপ করে গেলেন। কামরায় থাকা অন্য যাত্রীদের হট্টগোল যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তিনজনের কাছে। ট্রেনের গতি কমছে। বাইরে নারায়ণপুর লেখা স্টেশনের বোর্ডটা ধুলোবালি মেখে উঁকি দিচ্ছে আস্তে আস্তে। স্টেশনে নামার পর দেখা গেল প্ল্যাটফর্ম প্রায় জনশূন্য। সূর্যদেব পাটে বসেছেন। আকাশটা কাঁচা রক্ত জবার মতো রাঙা হয়ে উঠেছে। স্টেশনের বাইরে একটা পুরনো আমলের গরুর গাড়ি দাঁড়িয়েছিল। ট্রেন থামতেই চালকের আসনে বসে থাকা মাঝবয়সী লোকটা গম্ভীর মুখে আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কি কলকাতা থেকে এসেছেন? লোকটার গলায় কোনো বাড়তি আবেগ নেই। তারানাথ মাথা নাড়লেন। হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। এবার চালকের মুখখানা ভক্তিতে গদগদ হয়ে উঠল। কর্তাবাবু গাড়ি পাঠিয়েছেন, আসুন বাবু, উঠে পড়ুন। গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরে চলতে শুরু করেছে। শীতের শেষ, গাছে গাছে ফুল ফুটেছে। দিগন্তের শেষ প্রান্তে ছড়িয়ে থাকা বড় বড় আম গাছের মুকুলের গাঢ় হলুদ বাদামি রং যেন আকাশের লালের সাথে মিশে একটা অদ্ভুত বিভীষিকা সৃষ্টি করেছে। বিভূতি আর কিশোরী জানালার বাইরে তাকাচ্ছিল। গ্রামটা সুন্দর, কিন্তু কেমন যেন প্রাণহীন। বাড়ির বাইরে কোনো মানুষ নেই। তুলসীতলায় প্রদীপ জ্বালানোর সময় হয়েছে, অথচ গ্রামের পথে কোনো শঙ্খধ্বনি শোনা যাচ্ছে না। এমনকি গবাদি পশুদের ঘরে ফেরার চিৎকারও যেন ভয়ে সিঁটিয়ে আছে। এক জায়গায় দেখা গেল রাস্তার ধারের একটা পুরনো ভাঙা শিব মন্দিরের সামনে একদল লোক জটলা করছে। গাড়িটা পাশ দিয়ে যাওয়ার সময় তাদের প্রত্যেকের চোখে মুখে এক অবর্ণনীয় ত্রাস দেখা গেল।
তারা যেন রাস্তার চেয়ে আকাশের দিকেই বেশি তাকাচ্ছে। কিশোরী ফিসফিস করে বলল, এই গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে মনে হচ্ছে না? সন্ধ্যের আমার আগে থেকেই যেন সব কিছু সেঁধিয়ে যেতে চলেছে। তারানাথ কোনো উত্তর দিলেন না। তিনি পথের ধারের গাছগুলোর ডালপালার দিকে লক্ষ্য রাখছিলেন। পাতাগুলো একদম স্থির, এক চুলো নড়ছে না, কোনো হাওয়া নেই, অথচ বাতাসটা বরফ শীতল। গাড়িটা এক বিশাল ফটকের সামনে এসে থামল। নারায়ণপুরের মজুমদার বাড়ি, পুরনো আমলের চুনসুরকির বিশাল অট্টালিকা। এককালে হয়তো এর জাঁকজমক ছিল আকাশ ছোঁয়া, কিন্তু এখন নোনা ধরা দেওয়াল আর শ্যাওলা পড়া থামগুলো যেন এক ম্রিয়মান অভিজাত্যের কঙ্কাল। সদর দরজা দিয়ে ঢোকার সময় তারানাথ থমকে দাঁড়ালেন। প্রধান ফটকের ওপর একটা লোহার শুল বসানো, সেখানে একটা মরা পেঁচা ঝুলছে। গাড়ির চালক ব্যস্ত হয়ে বলল, ভেতরে চলুন, ভেতরে চলুন, বাইরে বেশি দেরি করবেন না। বাড়ির ভেতরটা গোলক ধাঁধার মতো। লম্বা অলিন্দ দেওয়ালে টাঙানো তৈলচিত্রগুলো ধুলোর আস্তরণে ঢাকা। চারিদিকে কেমন একটা গুমোট গন্ধ, যেন অনেক দিনের বন্ধ স্যাঁতস্যাঁতে ঘর আর পুরনো ধূপের গন্ধের মিশ্রণ। তাদের নিয়ে যাওয়া হলো দোতলার একটা বড় ঘরে। সেখানে মেঝের উপর গালিচা পাতা, দু একটা কারুকার্য করা কাঠের চেয়ার। একটু পরেই ঘরে ঢুকলেন নীলকণ্ঠ মজুমদার। 25-30 বছর আগেকার সেই তেজস্বী যুবকের চিহ্নটুকু নেই। চোখের কোল বসে গেছে, মাথার চুল সব সাদা, পরনে ধুতি পাঞ্জাবি কুঁচকানো। তিনি আসতেই তারানাথ উঠে দাঁড়ালেন। এসেছ তারানাথ? নীলকণ্ঠের গলাটা খসখসে, যেন অনেকদিন চিন্তামুক্ত হয়ে কথা বলেননি। চিঠি পাওয়ার পর কি আর স্থির থাকতে পারি? তারানাথ এগিয়ে গিয়ে বন্ধুর কাঁধে হাত রাখলেন। নীলকণ্ঠ একবার বিভূতি আর কিশোরীর দিকে তাকালেন। তোমাদের ঘরের ব্যবস্থা করছি, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। অনেক পথ কষ্ট করে এসেছো তো। খাবার ব্যবস্থা রাজকীয়, কিন্তু পরিবেশন যারা করছে সেই কাজের লোকগুলোর আচরণে একটা অদ্ভুত তাড়াহুড়ো, যেন কাজ শেষ করেই তারা অদৃশ্য হয়ে যেতে চায়। কিশোরী আর বিভূতি নিঃশব্দে লুচি আর আলুর দম সাবার করল। খিদে প্রচুর, কিন্তু গলার কাছে যেন একটা অস্বস্তির দলা আটকে আছে। খাওয়া শেষ হলে নীলকণ্ঠ সবাইকে নিয়ে উপরের বারান্দায় এলেন। আকাশ এখন ঘুটঘুটে কালো, অমাবস্যা ঘনিয়ে আসছে। চারিদিকে জঙ্গল থেকে ঝিঁঝি পোকার ডাক আসার কথা, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে। কেবল মাঝে মাঝে বাতাসে একটা কান্নার মতো আওয়াজ ভেসে আসছে পুরনো কড়িকাঠের ফাঁক দিয়ে। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে একটা বিজাতীয় শব্দ ভেসে এলো। শব্দটা আসছে অলিন্দের শেষ প্রান্তের একটা বন্ধ ঘরের ভেতর থেকে। ঘরটার দরজায় একটা বিশালাকার লোহার তালা ঝুলছে। কাঠের দরজার গায়ে আঁচড়ানো শব্দ হচ্ছে, যেন কেউ নখ দিয়ে কাঠ ছিঁড়ে ফেলতে চাইছে। মাঝে মাঝে ভেসে আসছে এক গোঙানি, কোনো মানুষের গলার মতো না, আবার পশুরও নয়। তারানাথ কান খাড়া করলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি নীলকণ্ঠের চোখের দিকে স্থির হয়ে তাকালেন। ওই ঘরে কে? নীলকণ্ঠ? নীলকণ্ঠের শরীরটা একবার কেঁপে উঠল। তিনি জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়ালেন, যেন সেই শব্দর উৎস থেকে নিজেকে আড়াল করতে চাইলেন। তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। কম্পিত কণ্ঠে বললেন, ওখানে ওখানে রাঘব আছে। বিভূতি চমকে উঠে বলল, রাঘব? আপনার ছেলে? ওকে তালা বন্ধ করে রেখেছেন কেন? নীলকণ্ঠ এবার দুই হাতে মুখ ঢাকলেন। ডুকরে কেঁদে উঠলেন এক বৃদ্ধ বাবা। ও যে এখন আর রাঘব নেই তারানাথ।
15 দিন আগে ওর বিয়ে ঠিক হয়েছিল। আশীর্বাদের দিন মেয়ের বাড়ি থেকে ফিরে আসার সময় ও পাশের গ্রামের বন দিয়ে ফিরছিল। তারপর থেকে ও বদলে গেছে তারানাথ। ও এখন দিনের আলো সহ্য করতে পারে না, কাঁচা মাংসের জন্য চিৎকার করে। ওর চোখের মণি দুটো কেমন লম্বা লম্বি হয়ে গেছে, দেখো, বিড়ালের মতো, দেখো। তারানাথ নীলকণ্ঠের কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তার চোখে তখন এক অটল সংকল্প। নীলকণ্ঠ, নিজেকে সামলাও, আমাকে বলো, সব বলো। যেদিন আমি তোমার আশ্রয় বেঁচে ফিরেছিলাম সেদিনই অঙ্গীকার করেছিলাম তোমার যে কোনো দুঃসময়ে আমি নিজের সব সামর্থ্য দিয়ে পাশে থাকব। আমাকে খুলে বলো ঠিক কী ঘটেছিল সেই রাতে। নীলকণ্ঠ চোখ মুছলেন। বাইরের অন্ধকারে একটা হুতুম পেঁচা ডেকে উঠল। বদ্ধ ঘরের ভেতর থেকে দরজায় একটা প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল। কিশোরী শিউরে উঠে বিভূতির হাত চেপে ধরল। নীলকণ্ঠ ফিসফিস করে বলতে শুরু করল, সব শুরু হয়েছিল ওই পুরানো চণ্ডী মণ্ডপ থেকে। 100 বছর ধরে বন্ধ ছিল ওটা। তারপর নীলকণ্ঠ একটু চুপ করলেন। বন্ধ ঘরের ভেতর থেকে আবার একটা শব্দ এলো। আগের বারের মতো নয়, এবার নিচু, একটানা, যেন কেউ দাঁত দিয়ে চেপে কষ্ট সামলাচ্ছে। তারপর সেটাও থেমে গেল। পরিবেশটা আরো অসহ্য নিস্তব্ধ হয়ে উঠল। ভুল বললাম। নীলকণ্ঠ মাথা নাড়লেন, চোখ মুছলেন হাতের পাতায়। চণ্ডী মণ্ডপ তো শুধু একটা জায়গা, আসলে শুরু হয়েছিল তারও আগে, 5 বছর আগে, এই বাড়িতেই, এই মজুমদার বংশের হাতেই। তারানাথ কিছু বললেন না, শুধু চেয়ারটা একটু সরিয়ে নীলকণ্ঠের মুখোমুখি বসলেন। মজুমদার বাড়িতে পুরনো একটা প্রথা ছিল। দুর্গা পূজার সময় বাড়িতে প্রতি বছর গায়িকাদের আনা হতো। আমার বাবা হরিহর মজুমদার পরিবারের কর্তা এই প্রথাটা মানতেন অত্যন্ত যত্ন করে। মাও বলতেন, মায়ের পুজোয় সুর না থাকলে পুজো নাকি সম্পূর্ণ হয় না। 5 বছর আগে এমনই একটা পুজোয় এক মেয়েকে আনা হয়েছিল, নাম সুরমোহিনী। না, বোধহয় নাম নয়, উপাধি। যে গুরুর কাছে তালিম নিয়েছিল মেয়েটা, তারই দেওয়া। তবে উপাধির মূল্য শুনেছি চোকাতে হয়েছিল ওকে। জীবনে নিজের গ্রামে, নিজের পরিবারের কাছে ফিরতে পারেনি মেয়েটা। তাদের চোখের দেখাও দেখতে পায়নি। নিম্নবর্গের মেয়ে, দূরের এক গ্রাম থেকে আনা হয়েছিল ওকে। বয়স 19 কি 20 হবে। চেহারা সাদামাটা, পোশাকে কোনো বাহার নেই। কিন্তু সে গান ধরলে মানুষ স্থির হয়ে যেত, হাতের কাজ বন্ধ হয়ে যেত, ছেলেপুলে দৌড়াদৌড়ি থামিয়ে দিত। গ্রামের বাড়ির ঠাকুমা পর্যন্ত বলতেন এমন গলা নাকি আগে শোনেননি। দেবীর কণ্ঠ যদি শুনতে পেতুম অমনই হতো। কিন্তু সমস্যা হলো, এই বছরেই পুজোর সময় শহর থেকে বাড়ির বড় নাতি ফিরে এলে। আমার দাদার ছেলে গৌর, 25 বছর বয়স। বাড়িতে বসে থাকতে পারে না সে, সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সুরমোহিনীর গান শুনে সেও থমকে গেল। তারপর থেকে সে বারবার আসতো সেই ঘরের কাছে যেখানে সুরমোহিনী থাকত। দরজার সামনে ঘুরঘুর করত, কখনো ভান করতো কাজ আছে, কখনো সরাসরি ঢুকে পড়ত। সুরমোহিনী বুঝত, এড়িয়ে যেত। তবে এর থেকেও বড় একটা কথা ছিল, মেয়েটাকে গৌর ভালোবাসেনি কখনো। ও শুধু পেতে চেয়েছিল মেয়েটাকে। মেয়েটার সুর শুনে মুগ্ধ হয়েছিল, আর তাই মেয়েটাকে নিজের বলে ভেবে নিয়েছিল। আমি তখন শহরে কাজে আটকে পড়েছিলাম, পুজোতেও আসতে পারিনি বাড়িতে। কিছুই জানতে পারলাম না। দাদা থাকলেও অসুস্থ, এক প্রকার আমি এই বাড়ির কর্তা, তবু আমি কিছু জানলাম না। এমন এক সন্ধ্যায় গৌর সরাসরি ওর দাদুর কাছে এলো। বাবা সব শুনলেন। বয়স 80-র কাছাকাছি, গোঁড়া মানুষ,
এক মুহূর্ত ভাবলেন, তারপর নিদান দিলেন, বিয়ে অসম্ভব। নিম্নবর্গের মেয়েকে এ বাড়ির বড় বউ করা যাবে না, কখনোই না। কিন্তু বাড়িতে রেখে দেওয়া যায়, সেই ব্যবস্থা নাকি হবে। সেই দিনই দাদু আর নাতি দুজনে গিয়েছিল সুরমোহিনীর ঘরে। মুখের উপরে এসব কুরুচিকর প্রস্তাব দিয়েছিলেন তারা। নীলকণ্ঠের গলা এখানে এসে একটু কেঁপে গেল। মেয়েটা কি বলেছিল জানি না, শুনিনি। কিন্তু যে কাজের মেয়েটা সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, সে পরে বলেছিল। সুরমোহিনী কোনো কথা বলেনি, শুধু মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই রাতেই সুরমোহিনী ঠিক করেছিল পরদিন ভোরেই এই বাড়ি ছাড়বে। কিন্তু সেই রাতেই গৌর তার ঘরে ঢুকল। সুরমোহিনী পালিয়েছিল কোনো মতে, বাড়ির পেছনের পুকুরটাতে ঝাঁপ দিয়েছিল। নীলকণ্ঠ দুই হাতে মুখ ঢাকলেন, কথা বন্ধ হয়ে গেল। ঘরে নিস্তব্ধতা। কিশোরী একটা কথাও বলল না। বিভূতি জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পরে তারানাথ বললেন, তুমি কখন ফিরেছিলে? নীলকণ্ঠ মুখ থেকে হাত সরালেন, বললেন, পুজোর 5 দিন পরে। বাড়ি ফিরে শুনলাম একটা মেয়ে নাকি পুকুরে পড়ে মরেছে। কাজের মেয়ে ছিল, পা পিছলে পড়ে গেছে, এটুকুই বললে এরা। বিস্তারিত কেউ কিচ্ছু বলেনি। তুমি জিজ্ঞেস করনি? নীলকণ্ঠ চুপ। তারানাথ বললেন, বড় ভুল করেছ। নীলকণ্ঠ মাথা নামালেন। তারপর সুরমোহিনীর মৃত্যুর পরে কিছু কাল কেটে গেল। তারপরে একটা গুজব ছড়াতে শুরু করলো গ্রামে। রাতের দিকে পুকুরের কাছ থেকে নাকি গান ভেসে আসছে। কেউ কেউ বলল শুনেছে, আবার কেউ কেউ বলল শোনেনি। গ্রামে এরকম কথা প্রায় ওঠেই, তাই কেউ আমল দিল না। গৌর প্রথম দিকে বাড়িতেই ছিল, কিন্তু আস্তে আস্তে সে বদলাতে শুরু করলো। রাতে ঘুমাতো না, একা বসে থাকতো, কেউ কথা বললে শুনতো না। তারপর এক রাতে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ভোরবেলা খুঁজতে বের হয়ে ওই পুকুরের ধারে তার জুতো পাওয়া গেল। গৌরকে আর পাওয়া যায়নি। বাবা সেই সকালেই খবর পেলেন। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ, কোনো কথা নেই। তারপর হঠাৎ বুকে হাত চেপে মাটিতে পড়লেন। বিকেলেই বাবাও মারা গেলেন। আসলে বাবা সব জানতেন, কিন্তু মুখে কখনো বলেননি কাউকে। কিন্তু সেই সকালে তার মুখে যে ভয় দেখলাম, সেই ভয় সম্পত্তি হারানোর ভয় নয়, ছেলে হারানোরও ভয় নয়, সেটা অন্য ভয়। বুঝেছিলাম বাবা জানতেন এই শাস্তি কার থেকে আসছে, কিন্তু তখনও সব জানতে পারেননি। তারপরে থেমে থেমে কেটেছে সময়। পরিবার সামলেছে, শোক চাপা পড়েছে সংসারের ভারে। 3 মাস আগে আবার বাসব গেছে। আমার ভাই গোপালের ছোট ছেলে বাসব, বয়স 17। পড়াশোনায় ভালো, শান্ত স্বভাব। সন্ধ্যায় পড়তো আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। এক রাতে উঠে হঠাৎই পুকুরের দিকে চলে গেল, কেউ টের পায়নি। ভোরে দেখা গেল বিছানা খালি, পুকুরের ধারে তার কিচ্ছু পাওয়া যায়নি। গৌরের তো অন্তত জুতোটা পাওয়া গিয়েছিল। বাসবের কিচ্ছু নেই, কোনো চিহ্ন নেই। এবার সকলে খুলে বলল আমাকে সবটাই। নীলকণ্ঠের গলা ভেঙে গেল। গৌর গেছে মেনে নিয়েছি, বাবা গেছেন সেটাও বুঝি, কিন্তু বাসব, ওই ছেলেটার কি দোষ ছিল? কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আর রাঘব? কথাটা শেষ হলো না। তারানাথ উঠে দাঁড়ালেন, বললেন, ঘরটা খোলো। নীলকণ্ঠ একবার তাকালেন, তারপর পকেট থেকে চাবি বের করলেন। বিভূতি আর কিশোরী উঠতে যাচ্ছিল। তারানাথ হাত তুললেন, তোমরা এখানে থাকো। অলিন্দের শেষ মাথায় ঘরটা।
নীলকণ্ঠ তালা খুললেন। তারানাথ একা ঢুকলেন। দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে একটা হ্যারিকেন জ্বলছে। আলো কম, কিন্তু দেখা যাচ্ছে। রাঘব বিছানায় বাঁধা, হাতে দড়ি, পায়েও। বয়স 22-23 হবে। গায়ের রং ফ্যাকাশে, চোখ খোলা, কিন্তু সেই চোখে কেউ নেই। স্থির, ঘোলাটে। জানালার দিকে মুখ করে আছে। জানালার বাইরে অন্ধকার। সেই অন্ধকারের দিকে তাকিয়ে আছে, যেন ওখানে কিছু দেখছে। তারানাথ তার সামনে বসলেন, মেঝেতে। আস্তে করে ডাকলেন, রাঘব, সাড়া নেই। আবার ডাকলেন, রাঘব, আমার দিকে তাকাও। এবার রাঘব একটু নড়ল, মাথা ঘুরল। তারানাথের দিকে তাকালো সে। চিনতে পারল না। তারপর হঠাৎ ফিসফিস করে বলল, গান গান শুনতে পাচ্ছি। গলায় কোনো জড়তা নেই, কিন্তু সেই গলা যেন অনেক দূর থেকে আসছে। ছেড়ে দাও আমায়, যেতে দাও। বাঁধন টানতে শুরু করলো প্রাণপণে। দড়িতে হাত কেটে যাচ্ছে, পরোয়া নেই। শরীর কাঁপছে। তক্তার উপরে শুয়ে গোটা বিছানা কাঁপছে। তারানাথ কিছু বললেন না। কিছুক্ষণ বসে রইলেন। ঘর থেকে বের হলেন। দরজা বন্ধ করলেন। বিভূতি এগিয়ে এলো। তারানাথ বললেন, খুব খারাপ। ছেলেটা এখন দুই জগতের মাঝখানে আটকে গেছে। বেশি দিন এভাবে থাকলে একদিন এই জগৎ ছেড়ে চলে যাবে। নীলকণ্ঠ দাঁড়িয়েছিলেন একটু দূরে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করার ক্ষমতা নেই বোধ হয়। রাতে শুতে যাওয়ার আগে তিনজন একটু বারান্দায় বসল। আকাশে তারা আছে, বাইরে শব্দ নেই। সেই একই অদ্ভুত নিস্তব্ধতা। কিশোরী একটু চুপ করে থেকে বলল, মেয়েটি কি শুধু এই বংশের ছেলেদের নয়? তারানাথ একটু থামলেন, বললেন, এখন পর্যন্ত তো তাই। কিশোরী কথাটা শুনল। ওরা আর কিছু জিজ্ঞেস করল না। তারানাথ উঠলেন। ভেতরে যাওয়ার আগে বললেন, ঘুমাও, কাল ভোরে উঠতে হবে। কাল কি করবেন? কাল না হয় দেখা যাবে। বিভূতি আর কিশোরী বসে রইল। পুকুরটা বারান্দা থেকে দেখা যাচ্ছে না, বাড়ির পেছনে, কিন্তু ওদিক থেকে একটা ভেজা ঠান্ডা হাওয়া আসছে। কিশোরী বলল, আচ্ছা, বাসবের যদি কোনো দোষ ছিল না, তাহলে তাকে নিয়ে গেল কেন? বিভূতি উত্তর দিল না, কারণ উত্তর নেই, আর সেটাই সবচেয়ে ভয়ের কথা। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। তারানাথ উঠে বসেছিল অনেক আগে। বিভূতি যখন চোখ মেলল, দেখল তারানাথ জানালার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে, বাইরে তাকিয়ে, হাত দুটো পিছনের দিকে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ঘাড়ের শিরাগুলো শক্ত। বিভূতি বলে উঠল, কখন উঠলেন? তারানাথ বললেন, ঘুমাইনি, আর উঠবো কখন? বিভূতি আর কিছু জিজ্ঞেস করল না। চা খাওয়া হলো। কিশোরী এলো একটু পরে। তিনজন মিলে সামান্য কিছু খেলেন। নীলকণ্ঠ এলেন না। তার ঘরের দরজা তখনও বন্ধ। রাতে ঘুমিয়েছেন কি না কেউ জানে না। তারানাথ উঠলেন, বললেন, চলো একটু গ্রামের ভেতর থেকে ঘুরে আসি। সকালের আলোয় নারায়ণপুরকে সাধারণ গ্রাম বলেই মনে হয়। বাড়ির উঠোনে ঝাড়ু দেওয়া হচ্ছে, কোথাও গরু বাঁধা, কোথাও উনুনে আগুন ধরেছে। কিন্তু একটু মনোযোগ দিলেই বোঝা যায় মানুষগুলো খুব বেশি কথা বলছে না। একে অপরের চোখ চাওয়াচাই হলে দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে। বাচ্চারা বাইরে খেলছে না। একটা পুরনো বাড়ির সামনে এসে তারানাথ থামলেন। উঠোনে একটা তুলসী মঞ্চ, পাশে কাঠের চেয়ারে বসে একজন বৃদ্ধা রোদ পোহাচ্ছেন। বয়স 80-র কম নয়। গায়ে মোটা শাল জড়ানো, মাথায় সাদা চুল।
তারানাথ এগিয়ে গেলেন, প্রণাম করলেন। বৃদ্ধা চোখ তুললেন। ধারালো চাহনি, বয়স হলেও চোখ মরেনি। বললেন, তোমরা মজুমদার বাড়ির আত্মীয়? না মা, এই বাইরে থেকে এসেছি, নীলকণ্ঠবাবু ডেকেছেন বলে। বৃদ্ধা একটু চুপ করলেন, তারপর বললেন, বসো। তিনজন বসলেন। বিভূতি আর কিশোরী মাটিতে, তারানাথ পাশের ভাঙা চৌকিতে। আচ্ছা মা, আপনি সুরমোহিনীকে দেখেছিলেন? দেখেছি, পুজোয় গাইতে এসেছিল। 5 বছর ধরে প্রতিটা পুজোয়, পালা পার্বণে মজুমদার বাড়িতে ওই তো গাইতো। ওদের বাড়িতেই খেত, পড়তো, থাকতো। আর চণ্ডী মণ্ডপের বাইরে ধরে বসে সকাল সন্ধে ভজন কীর্তন করত। আবার সন্ধে হলে আলাপের আসর বসতো মাঝে মাঝে, সেখানেও গাইতে হতো। কেমন ছিল মেয়েটা? বৃদ্ধা কিছুক্ষণ চুপ রইলেন, আকাশের দিকে তাকালেন। চেহারায় সাদা মাটা, সেটা চোখে পড়তো না প্রথমে, কিন্তু গান ধরলে। থামলেন। মেয়েটার গলা শুনলে মনে হতো দেবী নিজে গাইছেন। এমন গলা আগে শুনিনি। পুজোর মণ্ডপে বসে শুনেছি, চোখে জল এসে গিয়েছিল। বুঝতেও পারিনি কখন হলো। বিভূতি আস্তে জিজ্ঞাসা করল, মেয়েটা কিভাবে মারা গেল জানেন? বৃদ্ধা এবার সরাসরি বিভূতির দিকে তাকালেন। জানি, গ্রামের সবাই জানে, শুধু মুখে বলে না। ওই বংশ তাকে মেরেছে, নিজের হাতে নয়, কিন্তু মেরেছে তো। উঠোনে আচমকা একটা ঠান্ডা হাওয়া এলো। তুলসী মঞ্চের প্রদীপ কাঁপল। বৃদ্ধা শালটা আর একটু টেনে নিলেন। তারানাথ উঠলেন, প্রণাম করলেন। বৃদ্ধা বললেন, চলে যাচ্ছ যে? আচ্ছা, সাবধানে থেকো। তারানাথ মাথা নাড়লেন, কিছু বললেন না। পুকুরের ধারে পৌঁছতে বেলা হয়ে গেল। বাড়ির পেছনে বড় পুকুর, চারিদিকে ঘন গাছপালা। জলের রং সবুজাভ, তলা দেখা যায় না। পাড়ে নামার ধাপ আছে, কিন্তু পুরনো, শ্যাওলায় ঢাকা। বিভূতি একটু এগিয়ে জলের কাছে গেল। পুকুরের জল অদ্ভুত, কোনো ঢেউ নেই। বাতাস আসছে, গাছের পাতা নড়ছে, কিন্তু জলে কোনো কাঁপন নেই। তারানাথ এগিয়ে এলেন, দেখলেন বিভূতি ঠিকই দেখেছে। জলটা যেন একটা আয়না, মসৃণ, নিথর, যেন জল নয়, কাঁচ। তারানাথ পাড়ে বসলেন, পা মুড়ে, চোখ বন্ধ করলেন। বিভূতি আর কিশোরী পাশে দাঁড়িয়ে রইল। কেউ কথা বলল না। একটু বাদে তারানাথ চোখ খুললেন। সে এখানেই আছে, সারাদিন এখানেই থাকে, হয়তো রাতে বের হয়। বিভূতি বলল, মানে পুকুরের ভেতরে? পুকুরে নয়, পুকুরকে কেন্দ্র করে। এটাই তার জায়গা। এখানে এসে শেষ হয়ে গেছে, শেষবার নিঃশ্বাস নিয়েছে, শেষবার পৃথিবীকে দেখেছে। এখান থেকেই সে সকলকে ডাকে। কিশোরী পুকুরের পাড়ের কাছে গেল, একটু ঝুঁকল, জলে নিজের মুখ দেখার চেষ্টা করল। তারানাথ হাত বাড়িয়ে তার কবজি ধরলেন, জোরে না কিন্তু দৃঢ়ভাবে। তাকে পেছনে টানলেন। কিশোরী অবাক হয়ে তাকালো। তারানাথ বললেন, ওদিকে তাকিও না।
কিন্তু কেন? আমি তো শুধু... হয়তো সে এখন ঘুমোচ্ছে, তাকে জাগিও না। কিশোরী সরে এলো, কিন্তু একবার পেছনে ফিরে তাকালো পুকুরের দিকে। জলটা এখনো একই রকম স্থির, কিন্তু ঠিক সেই মুহূর্তে, মাত্র একটা মুহূর্তের জন্য, জলের একেবারে মাঝখানে একটা বৃত্তাকার কম্পন উঠল। ছোট, প্রায় অদৃশ্য, যেন কেউ অনেক নিচ থেকে একটু নড়ে উঠল, তারপর মিলিয়ে গেল। কিশোরী চোখ সরিয়ে নিল। ফেরার পথে বিকেল হয়ে এসেছে। তারানাথ সামনে হাঁটছেন, বিভূতি পাশে, কিশোরী একটু পেছনে। গ্রামের শেষ মাথা পেরিয়ে মজুমদার বাড়ির রাস্তায় ঢুকতে যাচ্ছে। হঠাৎ বিভূতি খেয়াল করল কিশোরী আর নেই পেছনে। ফিরে তাকালো। কিশোরী দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, পা দুটো থেমে গেছে, দাঁড়িয়ে আছে মাটির দিকে তাকিয়ে। বিভূতি ডাকল, কিশোরী, কি হলো? কিশোরী একটু কাঁপল, তারপর মাথা তুলল, হাঁটতে শুরু করলো স্বাভাবিকভাবে। এসে বলল, কিছু না, পা আটকে গিয়েছিল। তারানাথ পেছন ফিরে দেখছিলেন। কিশোরীর মুখের দিকে এক মুহূর্ত তাকালেন, কিছু বললেন না। বাড়ি ফিরে সন্ধ্যার চা হলো। নীলকণ্ঠ এলেন, মুখ কাল রাতের চেয়েও অবসন্ন। কথা বললেন কম। রাত হলো, খাওয়া দাওয়া শেষ হলো, কথাবার্তা হলো অল্পই। কিশোরী ঘুমোতে চলে গেল আগে। বলল, মাথাটা একটু ধরেছে। বিভূতি চিন্তিত হয়ে বলল, শুয়ে পড়ো। তারানাথ বিভূতিকে ডাকলেন বারান্দায়। দুজনে বসলেন। বাইরে অন্ধকার ঘন, একটা মোমবাতি জ্বলছে কোণে, তার আলো কম। তারানাথ বললেন, আমি বিকেলে কিশোরীকে দেখেছি। থামার আগে মুখটা একটু বদলে গিয়েছিল, চোখে একটা ঘোর এসেছিল ওই এক মুহূর্তের জন্য। মানে হচ্ছে সুরমোহিনী তাকে স্পর্শ করেছে ওই পুকুরের ধারে। কিশোরী ঝুঁকেছিল, আমি সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তার আগেই হয়তো একটু... বিভূতির বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত নামল। এখনো কম, প্রথম সুতো মাত্র, কিন্তু সুতো একবার লাগলে সে টানতে থাকে। কি করব আমরা এবার? তারানাথ বললেন, আজ রাত থেকে ওকে একা রেখো না, ওর ঘরের পাশে থাকো। মাঝরাতে উঠলে দরজা খুলতে চাইলে ডাকবে আমাকে। বিভূতি মাথা নাড়ল। তারানাথ উঠলেন, ভেতরে যাওয়ার আগে একবার ঘুরলেন। আর একটা কথা, কিশোরীকে এখন কিছু বলবে না, সে জানলে ভয় পাবে। বিভূতি একা বসে রইল। মোমবাতির আলো কাঁপছে, বাতাস নেই, তবু কাঁপছে। বাইরে পুকুরের দিক থেকে কোনো শব্দ নেই, কিন্তু শূন্যতাও একটা উপস্থিতি। সে উঠে কিশোরীর ঘরের দিকে হাঁটা দিল। রাত তখন কতটা গভীর বলা কঠিন। বিভূতি কিশোরীর ঘরের বাইরে বসে আছে, দরজাটা ভেজানো, যাতে ভেতরের শব্দ শোনা যায়। একটা ছোট হারিকেনের পাশে শিখা স্থির। বাড়ির ভেতর থেকে কোনো শব্দ নেই। রাঘবেরও ঘর শান্ত। তারানাথ নিজের ঘরে গেছেন, কিন্তু দরজা বন্ধ করেননি। বিভূতি জেগে থাকার চেষ্টা করছিল। চোখে ঘুম নেই বলা মিথ্যে হবে, মাথাটা একটু হেলে যাচ্ছিল। তারপরই টান দিয়ে সোজা করছিল বিভূতি। তারপর শুরু হলো সেই গান। প্রথমে মনে হলো বাতাসের শব্দ। রাতে মাঝে মাঝে বাতাস উঠলে পুরনো বাড়ির কড়িকাঠ, জানালার পাল্লা, দরজার ফাঁক দিয়ে একটা সুর তৈরি হয়। অনেকটা সেরকম কি? বিভূতি কান পাতল, কিন্তু না, এটা বাতাসের শব্দ নয়। কথা নেই, শুধু সুর, একটা না উঠছে নামছে, যেন কেউ অনেক দূর থেকে গাইছে। গানটা বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসছে,
একটুও বিকৃত না হয়ে। গলার জোর নেই, কিন্তু সুরের ভেতর একটা টান আছে, যেন অদৃশ্য হাত ধরে টানছে। বিভূতি উঠে দাঁড়াল। তার পা দুটো এগিয়ে যাচ্ছিল নিজে থেকে, দরজার দিকে, বাইরের দিকে। সে টের পেল, কিন্তু থামতে পারল না নিজেকে। যেন পায়ের নিচের মাটিটা ধীরে ধীরে হেলে যাচ্ছে পুকুরের দিকে। এক মুহূর্ত, তারপর সে দাঁতে দাঁত চেপে দেওয়ালে হাত দিল, শক্ত করে ধরল, থামল। বুকের ভেতর ধুকপুক করছে। সুরটা থামেনি, এখনো ভেসে আসছে। তখনই রাঘবের ঘর থেকে শব্দ উঠল। প্রথমে একটা গোঙানি, তারপর দড়ি টানাটানির শব্দ, তারপর চিৎকার, কিন্তু গলায় ভয় নেই, আকুলতা। যেতে দাও, যেতে দাও, ছেড়ে দাও আমায়, যেতে দাও। বিভূতি কিশোরীর ঘরের দিকে তাকাল। ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখল ভেতরে অন্ধকার, হারিকেনের আলো নিভু নিভু। তারানাথের ঘর থেকে একটা গলার শব্দ এলো, মন্ত্রের শব্দ। শব্দ নয় ঠিক, একটা কম্পন বাতাসে ছড়িয়ে যাচ্ছে। বিভূতি কিশোরীর দরজায় কান দিল। ভেতরে কোনো শব্দ নেই, একটুও নেই, শ্বাসের শব্দটুকুও না। সে দরজা ঠেলল। ঘরে কেউ নেই। বিছানার চাদর এলোমেলো, জানালা খোলা, রাতের বাতাস আসছে। কিশোরী নেই। বিভূতির গলা দিয়ে প্রথমে আওয়াজ বেরোলো না, তারপর সে দৌড়ালো তারানাথের ঘরের দিকে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ভীষণ আতঙ্কে ও দরজা ঠেলতে গেল। এমন সময় তারানাথ নিজেই বেরিয়ে এলেন। মুখে কিছু একটা পড়ছিলেন, এখনো ঠোঁট নড়ছে। বিভূতি বলল, কিশোরী নেই, ঘরে নেই। তারানাথের চোখ এক মুহূর্ত বন্ধ হলো, তারপর খুলল। দুজনে ছুটল। পুকুরের পাড়ে পৌঁছে বিভূতি প্রথমে কিশোরীকে দেখতে পেল। পুকুরের পাড়ের একদম কিনারায়, খালি পায়ে দাঁড়িয়ে। পায়ের চটি জুতো ঘরেই আছে, পোশাক অগোছালো, চুল এলোমেলো, পিঠ তাদের দিকে। কিশোরী! মানুষটা ফিরল না। বিভূতি এগিয়ে যেতে গিয়েও থামল। পুকুরের জলে একটা আলো, নীলাভ, ঝাপসা, কিন্তু স্পষ্ট। কারণ পুকুরের বাকি জল একদম অন্ধকার, শুধু সেই জায়গায় আলো জ্বলছে। আলোর ভেতরে একটা অবয়ব, মুখটা দেখা যাচ্ছে এবার। আগে দেখা যায়নি, এবার যাচ্ছে। অসম্ভব সুন্দর মুখ। এমন সৌন্দর্য মানুষের মুখে থাকলে চোখ সরানো যায় না, কিন্তু এই সৌন্দর্যে কোনো উষ্ণতা নেই। চোখ দুটো স্থির, নিষ্ঠুর, যেন পাথরে খোদাই করা। সেই চোখ কিশোরীর দিকে। কিশোরী এক পা জলের দিকে এগোল। তারানাথ দৌড়ে এলেন। কিশোরীর কাঁধে হাত রাখলেন শক্ত করে, তারপর জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। পুকুরের জলে সেই অবয়ব একটু কাঁপল, তারপর সুরমোহিনী একটা শব্দ করল। সেটা মানুষের গলার শব্দ নয়, ভাষা নেই, শব্দ নেই, কিন্তু সেই আওয়াজে বিভূতির বুকের ভেতর কিছু একটা শিউরে উঠল। পাখি যে শব্দে চমকে ডাল ছেড়ে দেয়, মানুষ যে শব্দে অন্ধকারে মুখ ঢাকে, সেরকম কিছু। গান বন্ধ হয়ে গেল একেবারে। কিশোরী ধর্মর করে সামনে ঝুঁকল, তারপর পেছনে সরে এলো তারানাথের দিকে। তার হাত আঁকড়ে ধরল নিঃশব্দে। তারানাথ তাকে ধরে রাখলেন, কিন্তু নিজে পুকুরের দিকে তাকিয়ে আছেন। নীলাভ আলোটা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সুরমোহিনী পুকুরের ভেতর থেকে মুখ তুলল। কিশোরীর দিক থেকে চোখ সরালো, সরাসরি তাকালো তারানাথের দিকে। সেই দৃষ্টিতে কোনো ক্রোধ নেই, কোনো ভয় নেই, শুধু একটা স্বীকৃতি। নিঃশব্দ, নিষ্ঠুর। আলো নিভল। পুকুর আবার অন্ধকার। তিনজন ঘরে ফিরল। কিশোরীকে বিছানায় বসিয়ে দিল বিভূতি। সে এখনো তারানাথের হাত ধরে আছে, চোখ খোলা, শ্বাস স্বাভাবিক, কিন্তু কথা নেই। একটু বাদে
তারানাথ নিজের হাত আস্তে আস্তে সরিয়ে নিলেন। কিশোরীর হাতের উপর একবার রাখলেন নিজের হাত। শুয়ে পড়ো। কিশোরী মাথা নাড়াল। বিভূতি পাশে বসল। তারানাথ দরজার কাছে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, বাইরে তাকিয়ে। তারপর চলে গেলেন। সকালে কিশোরী উঠল দেরিতে, প্রায় দুপুরের দিকে। খেতে বসে চুপচাপ ভাত নাড়াচ্ছে, খাচ্ছে না। বিভূতি পাশে বসে আছে, সেও কিছু বলছে না। কিশোরী প্রথম মুখ খুলল। আচ্ছা বলি, রাতে কি কিছু হয়েছিল? বিভূতি একটু থামল। না, ঠিকঠাক ছিল সব। কিশোরী মাথা নাড়ল, কিন্তু মুখে একটা অনিশ্চয়তা, যেন বিশ্বাস হচ্ছে না পুরোপুরি। একটা সুর মাথায় ঘুরছে খালি, মানে সকাল থেকেই ঘুরছে। কোত্থেকে এলো তা জানি না, কোথায় শুনেছি বলি সেটাও ঠিক মনে পড়ছে না, কিন্তু সুরটা মাথা থেকে যাচ্ছেও না। তারানাথ সেই মুহূর্তে ঘরে ঢুকলেন। কিশোরীর কথাটা শুনলেন, এগিয়ে এলেন। কিশোরীর সামনে বসে তার হাত দুটো দেখলেন। কবজিতে একটা দাগ, হালকা নীলচে, যেন ঠান্ডা কিছু চেপে ধরেছিল ওকে, অনেকটা আঙুলের মতো। তারানাথ আস্তে আস্তে বললেন, সুরটা মাথায় এলে আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে। কিশোরী সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। তারানাথ সরাসরি উত্তর দিলেন না। কিশোরী আবার ভাতের দিকে তাকালো, একটু চুপ করে থেকে বলল, সুরটা তো কেমন যেন চেনাই লাগছে। মনে তো হচ্ছে যে আগে কোথাও শুনেছি, অথচ কোথায় শুনেছি তা আমার মনে পড়ছে না। বিভূতি তারানাথের মুখের দিকে তাকালো। তারানাথের চোখে একটা ভার আছে, যেটা সকালের আলোতেও লুকোনো যাচ্ছে না। কিশোরী যে সুরটার কথা বলছে সেটা তার মাথায় এসেছে, কারণ সে রাতে সেটা শুনেছে, পুকুরের ধারে দাঁড়িয়ে ঘোলাটে চোখে জলের দিকে তাকিয়ে। সেই সুর এখনো আছে তার ভেতরে, যাচ্ছে না। দুপুরে কিশোরী ঘুমিয়ে পড়ল, স্বাভাবিক ঘুম, শ্বাস নিয়মিত, মুখ শান্ত। বিভূতি পাশে বসে রইল কিছুক্ষণ। তারানাথ বারান্দায় বসেছিলেন। সামনে একটা ছোট তামার পাত্র, ভেতরে কি আছে দেখা যাচ্ছে না। হাত দুটো কোলের উপর রাখা, চোখ বোঝা। বিভূতি পাশে বসল। তারানাথ চোখ খুললেন না। বিভূতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আজ রাতে কি হবে? তারানাথও চোখ খুললেন, বললেন, জানি না, তবে সত্যিকারের উত্তর। বিভূতি সেটা বুঝল। সন্ধ্যায় কিশোরী উঠল, মুখ ধুয়ে এলো, চা খেলো। বিভূতির পাশে বসে কিছুক্ষণ চুপ করে রইল, অনেকটা স্বাভাবিক। কিন্তু তারপরেই বলল, বুঝলে ভাইয়া, বলি মাথাটা যেন বড্ড বেশি ভার ভার লাগছে। বিভূতি তারানাথের দিকে তাকালো। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে আছেন, সরাসরি নয়, একটু পাশ থেকে। শুয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, বিশ্রাম করো। না, ভালোই লাগছে, শুধু মাথাটাই একটু। কিশোরী থামল। তারানাথ কিছু বললেন না, কিন্তু বিভূতি দেখল তার হাতের আঙুলগুলো একটু শক্ত হয়ে গেল। তখনই রাঘবের ঘর থেকে শব্দ এলো। প্রথমটা ছোট, একটা ধাক্কার শব্দ, যেন কেউ বিছানার পায়ায় লাথি মেরেছে। তারপর আর একটা, তারপর একটা না। নীলকণ্ঠ ছুটে উঠলেন, তারানাথ। বিভূতি কিশোরীর দিকে তাকালো। তুমি এখানে থাকো। কিশোরী মাথা নাড়ল। রাঘবের ঘরের সামনে পৌঁছে নীলকণ্ঠ চাবি বের করতে গেলেন, কিন্তু তার হাত কাঁপছে। তারানাথ নিজেই চাবিটা নিলেন, তালা খুললেন। ভেতরের দৃশ্য দেখে বিভূতি দরজার চৌকাঠেই থমকে দাঁড়াল। রাঘব বিছানায় নেই, মানে বিছানায় আছে, কিন্তু বিছানার উপরে নয়, বিছানা থেকে নেমে মেঝেতে, সেটাও পুরোপুরি নয়। মুখ বুক মেঝেতে, পায়ের পাতা দুটো বিছানায় ঠেকে আছে।
এক অদ্ভুত উল্টানো ভঙ্গিতে বুকে ভর দিয়ে নিজেকে মেঝেতে ঘষ্টাচ্ছে সে। দড়ি এখনো হাতে পায়ে বাঁধা, কিন্তু কোনোভাবে বিছানা থেকে নেমে এসেছে, হয়তো গড়িয়ে, হয়তো টেনে। আস্তে আস্তে ওর দুটো পা দুটো বাঁধা অবস্থাতেই মেঝেতে ঝটকা দিয়ে পড়ল। এখন রাঘব মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। ওর হাত দুটো সামনে ছড়ানো, আঙুলগুলো মেঝের কাঠ আঁচড়াচ্ছে। নখ ভেঙে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু থামছে না। দরজার দিকে মাথা করে আছে, পুরো শরীর দিয়ে সেদিকে এগোনোর চেষ্টা করছে। দড়িতে বাঁধা পা দুটো টেনে টেনে হাতের কোনোই মেঝেতে ঠেকিয়ে ঠেকিয়ে ইঞ্চি ইঞ্চি করে। নীলকণ্ঠ এগিয়ে গেলেন। রাঘব! রাঘব থামল না, মুখ তুলল না। তারানাথ ঘরে ঢুকলেন, রাঘবের সামনে মেঝেতে বসলেন, মুখের কাছে মুখ নামালেন। রাঘবের চোখ খোলা, কিন্তু সেই চোখে কোনো দৃষ্টি নেই। একটানা তাকিয়ে আছে দেওয়ালের দিকে, দেওয়ালের ওপরে। যেন দেওয়াল নেই, শুধু পুকুর আছে, আর পুকুরে কেউ ডাকছে। ঠোঁট নড়ছে। তারানাথ কান পাতলেন। রাঘব বলছে একটানা ফিস ফিস করে, একই কথা বারবার। শব্দগুলো জড়িয়ে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে। আসছি, আসছি, একটু থাকো, আসছি। যেন কাউকে আশ্বস্ত করছে, যেন সে জানে কেউ অপেক্ষা করছে, আর সে আসতে পারছে না বলে কষ্ট পাচ্ছে। নিজের জন্য নয়, তার জন্য যে ডাকছে। নীলকণ্ঠ দুই হাতে মুখ ঢাকলেন। বিভূতি এগিয়ে গেল, রাঘবের কাঁধে হাত দিতে গেল। তবে তারানাথ চোখ তুলে বাঁধা দিলেন, মাথা নাড়লেন। রাঘব এগোচ্ছে ধীরে ধীরে। বিছানা থেকে দরজা পর্যন্ত 10 হাত হবে। সে ইতিমধ্যে 3 হাত পেরিয়েছে। কতক্ষণে কেউ জানে না, কিন্তু থামছে না। তারানাথ রাঘবের পথের সামনে দাঁড়ালেন। রাঘব এগিয়ে এলো। তারানাথের পায়ে ওর মাথা ঠেকে গেল, তবু থামল না। মাথা নিচু করার চেষ্টা করল, পায়ের বাঁধা সরিয়ে এগোতে চাইছে। তারানাথ নিচু হলেন, রাঘবের কাঁধে হাত রাখলেন, দুটো হাত শক্ত করে। তারপর একটা মন্ত্র পড়লেন। রাঘব থামল, শরীরটা একটু কাঁপল, তারপর স্থির হলো। কিন্তু ঠোঁট নাড়া থামল না, এখনো বলছে আসছি, একটু থাকো। তারানাথ সরে এলেন। নীলকণ্ঠ আর বিভূতি মিলে রাঘবকে তুলল। ছেলেটা বাধা দিল না। শরীর ঢিলা, কিন্তু হাত আর চোখ পুকুরের দিকে টানছে। দেখে মনে হচ্ছে আত্মাটাও হেলে আছে ওদিকে। রাঘবকে বিছানায় শোয়ানো হলো। দড়ি আর একটু কষা হলো। রাঘবের হাতের নখের কাছে রক্ত শুকিয়ে গেছে, মেঝেতে আঁচড়ের দাগ, কাঠ উঠে এসেছে জায়গায় জায়গায়। কতক্ষণ ধরে ব্যায়ামটা করছিল কেউ জানে না। কাজের মেয়েরা বলল, বিকালের দিকে চা দিতে এসে দেখলাম তো ঠিক আছে, তারপর তো আর দেখিনি। মানে ঘন্টা দুয়েক একা মেঝেতে পড়ে দড়িতে বাঁধা দুর্বল প্রায় নিঃশেষ শরীর নিয়ে 3 হাতে গিয়েছে। তারানাথ রাঘবের মুখের দিকে তাকালো। চোখ বন্ধ, ঠোঁট থেমেছে। ঘুমিয়ে পড়েছে বা অজ্ঞান হয়ে গেছে তা পার্থক্য করা কঠিন। তারানাথ ঘর থেকে বেরিয়ে এলেন। বিভূতি পেছনে এলো, বলল, আগের চেয়েও খারাপ, তাই না? তারানাথ বললেন, হ্যাঁ। চিন্তা করবেন না ঠাকুরমশাই, আপনি তো আছেন। আমি আছে বলেই সে বুঝছে সময় কম, রাঘবকে কাজে লাগাচ্ছে। দরজা খুলিয়ে নিতে পারলে রাঘব নিজেই বেরিয়ে যাবে, আমাকে আর কষ্ট করতে হবে না। রাঘব বাঁধা, ও হয়তো পারবে না, কিন্তু চেষ্টা করাচ্ছে। এটা পরীক্ষা। কিসের পরীক্ষা? আমাদের কতটা ধৈর্য আছে, কতক্ষণ পাহারা দিতে পারি, কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারি। বিভূতি কিছু বলল না। তারানাথ হাঁটতে শুরু করলেন। তারপর বললেন, রাঘবের পরিবর্তনটা লক্ষ্য করেছ? কীরকম পরিবর্তন? আগে সে বলতো ছেড়ে দাও, যেতে দাও,
নিজের জন্য চাইতো, এখন বলছে আসছি, একটু থাকো। অন্যের জন্য যেতে চাইছে। মানে ছেলেটা তো দেখছি নিজের মধ্যেই নেই। সে আরো গভীরে চলে গেছে, প্রায় ওপারে। বেশি দিন সময় নেই। অলিন্দে নিস্তব্ধতা। রাতে খাওয়ার পর নীলকণ্ঠ চলে গেলেন নিজের ঘরে। তিনি আজকাল তাড়াতাড়ি চলে যান, রাত হলে বাইরে থাকতে পারেন না। তিনজন বসে রইল। রাত 9টা। কিশোরী হঠাৎ বলল, গানটা আবার শুনছি। তারানাথ সঙ্গে সঙ্গে বললেন, বিভূতি, ওকে ধরো, ছাড়বে না। বিভূতি উঠে কিশোরীর পাশে সরে এলো। কিশোরী হাসল, স্বাভাবিক হাসি, সেই পুরনো হাসি, যেটা দেখলে মনে হয় সব ঠিক আছে। এত ভয় পাচ্ছ কেন? আমি ঠিকই আছি, সত্যি ঠিকই আছি রে বাবা। তারানাথ কোনো কথা বললেন না। বিভূতি কিশোরীর পাশে বসে রইল। তারানাথ জানতেন এই স্বাভাবিক থাকাটাই সবচেয়ে বিপজ্জনক। গলায় উদ্বেগ নেই, চোখে ভয় নেই, শুধু একটা শান্ত আশ্বাস, আমি ঠিক আছি। ঠিক যখন ভেতরে ভেতরে সে ঠিক নেই। রাত 11টা। কিশোরী বিছানা থেকে উঠে দাঁড়ালো। কোনো কথা নেই, চোখ সেই ঘোলাটে। একটু আগেও ছিল না, এখন হঠাৎ। বিভূতি পাশেই বসেছিল, নির্ঘুম। চমকে উঠে ছেলেটার হাত ধরতে গেল। কিশোরী হাত সরিয়ে দিল ঝটকা মেরে। বিভূতি পড়ে গেল মাটিতে। এত জোর কিভাবে এলো ভগবান জানে। তারানাথ সামনে এলেন। কিশোরী থামল, দুজন মুখোমুখি। সরে যাও তান্ত্রিক, তোমার এই সাকরেত আমার। কিশোরীর গলা দিয়ে কথাগুলো বের হলো বটে, কিন্তু সেই গলা কিশোরীর নয়। পুরনো, ভারী, কোথাও একটা ভেজা ভেজা, যেন জলের নিচ থেকে কেউ কথা বলছে। এ তোমার শিকার নয়। সে নিজে এখানে এসেছে, আমার কাছে, আমার জন্য। না, ও আমার সাথে এসেছে। আমার সঙ্গী আমার সাথেই ফিরবে, আর নতুন কোনো শিকার করতে দেব না তোমাকে। কিশোরীর মুখে একটা হাসি ফুটল, কিন্তু সেই হাসি দেখলে গা ঠান্ডা হয়ে যায়। কিশোরীর মুখে এই হাসি হওয়া সম্ভব নয়, এটা অন্য কারো হাসি। তারপর গান শুরু হলো, সেই গান। তারানাথ মন্ত্রপাঠ শুরু করলেন। ওম রিং শ্রিং রিং শ্রিং কালিকে ভবনাশিনী সংহারিণী। ঘরের বাতাস বদলে গেল, ভারী হয়ে আসতে লাগলো, যেন অদৃশ্য কিছু চাপ দিচ্ছে। বিভূতি মাটি থেকে উঠে বসেছিল। তার কানের ভেতরে একটা যন্ত্রণা শুরু হলো। কোণের মোমবাতিটা কাঁপছে। একবার প্রায় নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। কিশোরীর হাত উঠল তারানাথের দিকে। তারানাথের বুকে কিছু একটা লাগলো। কোনো শব্দ নেই, কিন্তু তিনি দুপা পিছিয়ে গেলেন। পেছনে দেওয়াল, তার সাথে ঠেকে গেল বৃদ্ধ তান্ত্রিকের উত্তরীয়, কিন্তু মন্ত্র থামল না। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লেন, শ্বাস নিলেন, আবার শুরু করলেন। বিভূতি উঠে কিশোরীর পেছনে গেল, দুই হাতে জড়িয়ে ধরল ওকে। পেছন থেকে আটকে রাখার চেষ্টা। কিশোরী ছাড়ানোর চেষ্টা করছে, অস্বাভাবিক শক্তি। বিভূতি দাঁতে দাঁত চেপে ধরে রইল। আঁচড় খেয়ে রক্তাক্ত হলো। কলমের গুঁতো খেয়ে পাঁজরে ব্যথা হয়ে গেল, তবু ছাড়ল না। ঘরের ভেতরে বাতাস এখন প্রায় শ্বাস নেওয়া কঠিন। বিভূতির চোখ জ্বলছে। মোমবাতির আলো এখন শুধু একটা কাঁপতে থাকা বিন্দু। কিশোরীর শরীর একটু কাঁপল, তারপর আর একটু। বিভূতি অনুভব করল পেছন থেকে একটা ঠান্ডা কিছু কিশোরীর শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে, যেন ভেতরে যা ছিল সেটা বেরোতে চাইছে। তারপর বেরিয়ে এলো একটা ঠান্ডা বাতাস, একটা নীলাভ আভা, হালকা ধোঁয়াশার মতো। কিশোরীর শরীর থেকে আলাদা হয়ে ঘরের মাঝখানে স্থির হলো এক মুহূর্তের জন্য। পুরো অবয়ব,
সেই মুখ, পুকুরের জলে যে মুখ দেখা গিয়েছিল সেই মুখ, অসম্ভব সুন্দর, অসম্ভব ঠান্ডা। তারানাথের দিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ, তারপর মিলিয়ে গেল। মোমবাতির শিখা স্থির, ঘরের বাতাস হালকা। কিশোরী বিভূতির বাহুতে ঢলে পড়ল। বিভূতি ওকে ধরে রাখল, মেঝেতে বসিয়ে দিল আস্তে। কিশোরীর চোখ বন্ধ, মাথা এলিয়ে পড়েছে। তারানাথ মাটিতে বসে পড়লেন। বিভূতি ছুটে গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আপনি ঠিক আছেন? তারানাথ হাত তুললেন, শ্বাস নিলেন ধীরে, কষ্ট করে। হাতের তালু ঘামে ভিজে, মুখের রং নেই, ঠোঁট সাদা, গলায় লাল দাগ বসে গেছে, অদৃশ্য কোনো হাতের ছাপ। ঘামে ভেজা শরীরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। বিভূতি দৌড়ে গেল, জল এনে দিল। তারানাথ খেলেন, তারপর চোখ বন্ধ করে বসে রইলেন। বিভূতি দুজনকে দেখছে। তারানাথ মাটিতে, কিশোরী মেঝেতে হেলান দিয়ে। ঘরটা যেন একটু আগেই কোনো যুদ্ধক্ষেত্র ছিল, এখন শুধু ক্লান্তি পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। রাত 3টায় কিশোরী চোখ খুলল, কিছুক্ষণ চুপ, তারপর বলল, কি হয়েছিল? বিভূতি বলল, পরে বলবো। কিশোরী উঠতে চাইল, পারল না, মাথা ঘুরছে, চোখে মুখে সেটা স্পষ্ট, পা কাঁপছে, শুয়ে পড়ল। পরদিন ভোরে তারানাথ সবার আগে উঠলেন। কিশোরীর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দরজায় হাত দিলেন, একটু থামলেন, কিন্তু ভেতরে ঢুকলেন না। বিভূতি উঠে দেখল তারানাথ বারান্দায় দাঁড়িয়ে, পুকুরের দিকে তাকিয়ে নেই, আকাশের দিকে। ভোরের আলো তখন সবে ধরেছে, পাখি ডাকছে কোথাও। গতকাল রাতের পরেও সে ফিরে গেছে, মানে আপনি জিতেছেন, আপনি পারবেন। তারানাথ বললেন, না, একটু থামলেন। ভুল করছো। কিশোরী ঠিক হয়ে যায়নি, সে শুধু বেরিয়ে গেছে একবার, কিন্তু বরাবরের মতো ছেড়ে যায়নি। তখনই ভেতর থেকে নীলকণ্ঠের গলা শোনা গেল, চিন্তিত, উদ্বিগ্ন। দুজনে ছুটে গেল। কিশোরী উঠে বসে আছে, চোখ খোলা, শ্বাস স্বাভাবিক, কিন্তু কথা বলছে না। এক টানা তাকিয়ে আছে পুকুরের দিকের দেওয়ালের দিকে, যেন দেওয়াল ভেদ করে দেখছে। নীলকণ্ঠ পাশে দাঁড়িয়ে। তারপর কিশোরী ফিসফিস করল, পুকুরে যাব। নীলকণ্ঠ তারানাথের দিকে ফিরলেন। রাঘব প্রথম দিকে বসে বসে একইভাবে বলছিল, হুবহু এইভাবেই। তারানাথ এগিয়ে এলেন, কিশোরীর কবজি ধরলেন, নাড়ি দেখলেন, তারপর মুখের দিকে তাকালেন, চোখে, কপালে, গলায়। সরে আসলেন। বিভূতি বলল, কতটা খারাপ? তারানাথ বললেন, রাঘবের মতোই। মানে? সুরমোহিনী আমাকে সরাতে পারেনি, কিন্তু যাওয়ার আগে কিশোরীকে বন্দি করে গেছে। মানে? তারানাথ একটু থামলেন, তারপর বললেন, মানে কিশোরী মুক্ত হয়নি। গতকাল রাতে সুরমোহিনীর শরীর ছেড়েছে, কিন্তু যাওয়ার আগে কিছু রেখে গেছে। সেই টান এখনো আছে, বাড়তে থাকবে। সকালের আলোয় ঘরটা দেখে বিভূতি একবার চোখ ফেরাল। কিশোরী আর রাঘব দুজনকে একই ঘরে রাখা হয়েছে। কিশোরীর জন্য একটা খাট আনা হয়েছে পাশে, দুজনেই বাঁধা, হাতে পায়ে মোটা দড়ি দিয়ে, শক্ত গিঁট দিয়ে। নীলকণ্ঠ নিজে ব্যবস্থা করেছেন, কিন্তু দড়ি থাকলেই কি, শরীর টানছে। রাঘব পুকুরের দিকে মুখ করে শুয়ে আছে, বাঁধা অবস্থায় সেদিকে ফেরার চেষ্টা করছে, থামতে পারছে না। গলা থেকে একটা গুনগুন বেরোচ্ছে, কোনো কথা নেই, শুধু সুর, সেই সুর। কিশোরীও গুনগুন করছে, দুটো আলাদা গলা কিন্তু একই সুর, একই জায়গায় উঠছে, একই জায়গায় নামছে।
যেন একজন আর একজনকে শুনে গাইছে, কিন্তু একজন আর একজনের দিকে তাকাচ্ছে না, দুজনেই পুকুরের দিকে মুখ করে। বিভূতি দরজায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। কিশোরীর মুখের দিকে তাকাতে গিয়ে পারল না, বুকটা চিনচিন করে উঠল। দ্রুত চোখ সরালো। নীলকণ্ঠ পাশে এসে দাঁড়ালেন, মুখ শুকনো, চোখের নিচে কালি। তিনি বোধহয় গত 1 সপ্তাহ রাতে ঘুমাননি। তারানাথ, আর কতক্ষণ? বাচ্চাগুলো তো এভাবে থাকলে। কথা শেষ করতে পারলেন না। তারানাথ দরজার কাছে এলেন, ভেতরে তাকালেন, কিছুক্ষণ দেখলেন, বললেন, আজ রাতেই। নীলকণ্ঠ একটু চুপ করলেন। তুমি পারবে তো? তারানাথ উত্তর দিলেন না। সারাদিন তারানাথ একা বারান্দায় এক কোণে বসে আছেন, পা মুড়ে, সামনে কিছু নেই, চোখ বন্ধ। খাওয়ার সময় কেউ ডাকতে গেলে তিনি হাত তুললেন না। বিভূতি থালা নিয়ে ফিরে গেল। দুপুর গড়ালো, বিকেল এলো, বিভূতি পাশে বসে রইল, কিছু জিজ্ঞেস করল না। এক সময় তারানাথের ঠোঁট নড়তে দেখল, শব্দ নেই, শুধু ঠোঁট নড়ছে, মন্ত্র বিরতিহীন। বিকেলে সূর্য হেলে পড়লে বিভূতি আর থাকতে পারল না, প্রশ্ন চোখে নিয়ে তাকিয়ে রইল ঠাকুর মশাইয়ের দিকে। না চেষ্টা করলে ওরা দুজনেই যাবে, সেটা আমি হতে দেব না। বিভূতি পাশে বসে রইল, কিছু বলল না। ঘরের ভেতর থেকে সেই গুঞ্জন ভেসে আসছে, সারাদিন থামেনি। নীলকণ্ঠ চুপচাপ বসে আছেন, কথা নেই। নীলকণ্ঠ, সুরমোহিনীর পরিবার কোথায়? নীলকণ্ঠ থামলেন, অবাক হলেন। মানে? তার মা, বাবা, ভাই, বোন কেউ আছে? নীলকণ্ঠ একটু ভাবলেন। শুনেছিলাম তার মা আছে, বহু দূরের গ্রামে থাকেন তিনি, কিন্তু আমি কখনো। বেঁচে থাকলে খুঁজে বের করো, কাজে লাগবে। নীলকণ্ঠ বুঝলেন না পুরোপুরি, কিন্তু মাথা নাড়লেন। তারানাথ আর কিছু বললেন না। সন্ধ্যায় তারানাথ উঠলেন, মুখে জল দিলেন, তারপর বিভূতিকে বললেন, আজ রাতে তুমি ওই ঘরের বাইরেই থাকবে, দরজার সামনে, কিন্তু দরজা খুলবে না। বিভূতি বলল, কোনো প্রয়োজন হলে? যাই শোনো, খুলবে না। কিশোরী, রাঘব, নীলকণ্ঠ, আমি যেই ডাকি না কেন বের হবে না। বিভূতি একটু থামল, বলল, আর আপনি? পুকুরের ধারে যাচ্ছি। একা? সে দুজনকে দেখলে হয়তো দুজনকেই নেবার চেষ্টা করব, একাই যাওয়া মঙ্গল। বিভূতি আর কিছু বলল না। আগের বারের লড়াই অন্যরকম ছিল, সে তখন বুঝে নিচ্ছিল আমাকে, আজকেরটা আরো ভয়াবহ হতে পারে। রাত 11টায় তারানাথ উঠলেন, পরনে সাধারণ পোশাক, হাতে কিছু নেই। বিভূতি দরজার সামনে দাঁড়িয়ে গেল, ওই ঘরের সামনে যেখানে রাঘব আর কিশোরী। ভেতর থেকে গুনগুন আসছে। এখন সেটা আর গুনগুন নয়, একটু জোর বেড়েছে। তারানাথ বাইরে বেরোনোর আগে একবার বিভূতির দিকে তাকালেন। বিভূতি বলল, সাবধানে। তারানাথ কিছু বললেন না, চলে গেলেন। বিভূতি দরজার সামনে দাঁড়িয়ে রইল, একা। ভেতর থেকে রাঘবের গলা উঠল, একটু জোরে, তারপর কিশোরীর, তারপর দুটো একসাথে। বাঁধন টানছে, খাটের পায়া মেঝেতে ঠেকায় শব্দ আসছে। বিভূতি দরজায় হাত রাখল, দরজা খুলল না। নিজেও ঘরে গিয়ে ঢুকল, খিল দিল। এখন আকাশে চাঁদ নেই, তারা আছে, কিন্তু সেই আলো পুকুর পর্যন্ত পৌঁছায় না। জল কালো। তারানাথ পুকুরের পাড়ে বসলেন, মন্ত্র পড়লেন, কিন্তু এবার আহ্বানের। তন্ত্রশাস্ত্রে এই পদ্ধতিকে বলে আবাহন যুদ্ধ। লুকিয়ে না থেকে সত্তাকে সামনে ডেকে আনা। ঝুঁকির পথ, কিন্তু এই মুহূর্তে এটাই একমাত্র পথ। ধীরে ধীরে
জল কেঁপে উঠল, তারপর দ্রুত ঘুরতে শুরু করলো, ঘূর্ণির মতো। তারপর সে এলো, কুয়াশা নেই, আভা নেই, সরাসরি পুকুরের জলের উপর দিয়ে হেঁটে এলো। তবে পা ভিজল না। মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয়। সেই মুখ অসম্ভব সুন্দর, অসম্ভব ঠান্ডা, আর সেই নিষ্ঠুর দৃষ্টি। তারানাথ উঠে দাঁড়ালেন, দুজন মুখোমুখি। আবার সুরমোহিনী বলল, তুমি আবার এলে তবে? তোমার উপর যা হয়েছে সেটা অন্যায় ছিল। তুই জানো আমি এটা বিশ্বাস করি। তাহলে সরে যাও, এই বংশ শেষ না হওয়া পর্যন্ত আমি থামবো না। নীলকণ্ঠ তো কিছু জানতো না, তার ছেলে রাঘবও জানে না। বাসব সেই বা কি দোষ করেছিল? আর কিশোরী, সে কখনো এই গ্রামে তো আসেইনি আগে। আমার বিচার কে দেবে? ওরা মরেছে, তাতে কি হলো? আমার পরিবার জানতেও পারেনি আমি কিভাবে গিয়েছি। তোমার মায়ের কথা বলছো? তিনি বেঁচে আছেন? সুরমোহিনী স্থির হয়ে গেল। এক মুহূর্ত তারানাথ সেই ফাঁকে মন্ত্র শুরু করলেন। সুরমোহিনী রেগে গেল, গান ধরল ভীষণ জোরে। মাটি কাঁপছে, পুকুরের জল ছলকাচ্ছে, তারানাথের কানে তীব্র যন্ত্রণা। বাড়ির ভেতর থেকে শোনা গেল রাঘব আর কিশোরীর একসাথে চিৎকার। বিভূতি দরজায় কপাল ঠেকাল, দরজা খুলল না। তারানাথ মন্ত্র চালিয়ে গেলেন। সুরমোহিনী এগিয়ে এলো, হাত তুলল। তারানাথের বুকে ধাক্কা লাগলো। তিনি 3-4 হাত দূরে উড়ে পড়লেন মাটিতে। পাঁজরে ব্যথা, পা কাঁপছে, উঠতে পারছেন না, কিন্তু মন্ত্র থামল না। সুরমোহিনী কাছে এলো, তার মুখের সামনে ঝুঁকল। সেই ঠান্ডা মুখ, সেই নিষ্ঠুর চোখ। ঠান্ডা শ্বাস এসে পড়ল তারানাথের মুখে। থামো, তুমি শেষ হয়ে যাবে। তারানাথ সুরমোহিনীর চোখে তাকালেন, বললেন, তোমার মায়ের নাম সুধা, তিনি এখনো তোমার জন্য কাঁদেন। সুরমোহিনী জমে গেল। 2 মুহূর্ত, 3 মুহূর্ত। তারানাথ শেষ মন্ত্রটুকু পড়লেন। সুরমোহিনীর অবয়বে প্রথমবার মানবিক কিছু চোখে পড়ল। ক্রোধ নয়, ঘৃণা নয়, শুধু অসম্ভব ক্লান্তি। আমার মা, তোমার মা জানুক তুমি কিভাবে গেছিলে, সেটাই তোমার প্রাপ্য বিচার। পুকুরের জল একবার উথলে উঠল, তারপর সব শান্ত। বিভূতি ছুটে এলো, তারানাথকে মাটিতে দেখে হাঁটু গেড়ে বসে পড়ল। বাড়ির ভেতরে এখন রাঘব আর কিশোরী দুজনেই শান্ত, ছটফটানি নেই। রাঘব ঘুমিয়ে পড়েছে। কিশোরী চোখ খুলে সামনে তাকিয়ে আছে, চোখ পরিষ্কার। বলল, শেষ হয়েছে? তারানাথ বললেন, হ্যাঁ। পরদিন সকালে রাঘবের গলা শোনা গেল। খাবার আছে? নীলকণ্ঠ দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ছেলের গলা শুনে একবার চোখ বুঝলেন, তারপর চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছু বললেন না। ফেরার ট্রেন দুপুরে। 3 জন পাশাপাশি বসে আছে। কামরায় ভিড় নেই, আকাশ পরিষ্কার। বিভূতি একটু চুপ করে থেকে বলল, তার মায়ের কথা কিভাবে জানলেন? তারানাথ জানালার বাইরে তাকিয়েছিলেন, ফেরালেন না। জানতাম না, অনুমান করেছিলাম। মেয়েটা 5 বছর আগে মরেছে। তার মা যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই এখনো মেয়ের জন্য কাঁদেন। মায়েরা সেটাই করেন। বাকি খবর নীলকণ্ঠ জোগাড় করেছে। কিশোরী জানালার বাইরে তাকিয়ে আছে। সবুজ মাঠগুলো পেরিয়ে যাচ্ছে একের পর এক।
কিছুক্ষণ পরে বলল, আচ্ছা বলি, সুরমোহিনীর মা কি জানতে পারবেন? নীলকণ্ঠ চেষ্টা করবে, এটুকু দায় সে স্বীকার করেছে। কিশোরী মাথা সরালো না জানালা থেকে।